আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। এখনকার এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, কূটনীতির এক নিগুড় এবং ধূম্রজালে ঘেরা পৃথিবীতে যখন আমরা পা রাখি, তখন সাধারণ চোখের দৃষ্টি দিয়ে সবকিছু কিন্তু অনুধাবন করা বড়ই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আপনারা যারা নিয়মিত রাজনীতির খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের বাতাসে কিন্তু একটি খবর খুব বেশি অনুরণিত হচ্ছে। সেটি হলো আমাদের বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সদ্য সমাপ্ত ভারত সফর। সাধারণ চোখে এটি হয়তো ৮-১০টা আনুষ্ঠানিক সফরের মতোই মনে হতে পারে, যেখানে দুই দেশের মন্ত্রীরা বসবেন, হাসি মুখে ছবি তুলবেন, কিছু ফাইলের আদান প্রদান হবে। এটাই আসলে স্বাভাবিক। কিন্তু রাজনীতির এই বিশাল ক্যানভাসে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই ঘোলাটে ভূ রাজনীতিতে যা ক্যামেরার সামনে ঘটে, তার চেয়ে বহুগুণ বেশি ঘটনা ঘটে পর্দার অন্তরালে। আর যিনি পাকা খেলোয়াড়, তিনি জানেন প্রতিটি চালের পেছনে কিন্তু লুকিয়ে থাকে আগামী দিনের একটি গভীর এবং অনেক বড় সমীকরণ। দেখুন, ইতিহাসের পাতা উল্টালে আমরা কিন্তু দেখি চাণক্য বা কৌটিল্যের যে কূটনীতি, সেখানে আবেগের কোনো স্থান নেই। সেখানে রাষ্ট্র তার নিজের স্বার্থকে সবার উপরে স্থান দেয়। ঠিক এই চাণক্য নীতির এক অপূর্ব এবং ধ্রুপদী প্রয়োগ আমরা দেখলাম সদ্য সমাপ্ত এই সফরে। ডক্টর খলিলুর রহমান যখন দিল্লির মাটিতে পা রাখলেন, তখন তার কাঁধে কিন্তু ছিল এক বিশাল প্রত্যাশার চাপ। তিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে টেবিলে বসলেন। বাতাসে ভাসছিল একটি অত্যন্ত স্পর্শকাতর এবং জ্বলন্ত প্রশ্ন: বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে এবং সরাসরি ভারতের মাটিতে দাঁড়িয়েই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালো বর্তমান সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের মতো ভারী আইনি যুক্তিও তারা তুলে ধরলেন। কিন্তু ভারত কি করল? আপনারা একটু গভীরভাবে যদি লক্ষ্য করেন, দেখবেন দিল্লি একেবারে কিন্তু নিশ্চুপ। এই যে এক অদ্ভুত পিনপতন নীরবতা, এই নীরবতার ভাষা কিন্তু আমি মনে করি অনেক গভীর। সুপ্রিয় দর্শক, অনেকেই হয়তো ভাবছেন ভারত কি তবে শেখ হাসিনাকে ভুলে গেল, নাকি তারা নতুন সরকারের চাপে নতি স্বীকার করছে? বিষয়টা কিন্তু এতটা সরল নয়। ভারত খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগ এদেশের কোনো ভুল ফুলে রাজনৈতিক দল নয়। একটি দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে যে দলের নারীর সম্পর্ক, সেই দলের শেকড় এদেশের মাটির অনেক গভীরে গ্রথিত। ভারত তার নিজের দীর্ঘদিনের পরীক্ষিত, বিশ্বস্ত এবং ঐতিহাসিক একটি সম্পর্কের শেকড় চাইলেই কি এক ঝটকায় কোনোভাবে উপড়ে ফেলতে পারে? এখানে উত্তর হচ্ছে কখনোই পারে না। আবার বর্তমান বাস্তবতায় বাংলাদেশের নতুন সরকারের সাথেও তারা এখনই সম্পর্কটা তেতো করতে রাজি নয়। এই যে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, সাউথ ব্লকের এই ধীরে চলো বা ওয়েট এন্ড ওয়াচ নীতি হলো তাদের বর্তমান ভূ রাজনৈতিক কৌশলের সব থেকে বড় হাতিয়ার। তারা হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবিটিকে বিবেচনাধীন বলে এমন এক আমলাতান্ত্রিক ফাইলের নিচে চাপা দিয়ে রেখেছে, যা আসলে কবে আলোর মুখ দেখবে তা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ কিন্তু খুব ভালো করে জানেন না বা বলতে পারবেন না। কিন্তু এখানেই কূটনীতির আসল সৌন্দর্য। এক টেবিলে যখন একটি বড় এবং অস্বস্তিকর ইস্যুতে নীরবতা পালন করা হয়, তখন অন্য পাশ দিয়ে সম্পর্ক মসৃণ রাখার একটি সূক্ষ্ম চেষ্টাও কিন্তু চলতে থাকে। ডক্টর খলিলুর রহমান যখন ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক
শরীফ উসমান বিন হাদির খুনের ২ অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ফেরত চাইলেন, তখন কিন্তু ভারত এক মুহূর্ত দেরি করল না। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া ওই ২ খুনিকে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে তারা কিন্তু সাথে সাথে সম্মত হলো। এখন আপনাদের মনে একটি যৌক্তিক প্রশ্ন জাগতেই পারে। সাধারণ খুনিদের যদি এত দ্রুত দিয়ে দেয়া যায়, তবে রাজনৈতিক শীর্ষ ব্যক্তিদের এত টালবাহানা কেন করতে হবে? এর উত্তর লুকিয়ে আছে ওই চাণক্য নীতিতেই। সাধারণ অপরাধীদের প্রত্যর্পণ করে ভারত মূলত ঢাকাকে একটি বার্তা দিতে চাইছে, এবং সেটি হচ্ছে, দেখো, আমরা কিন্তু তোমাদের সাথে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ে পূর্ণভাবে সহযোগিতা করছি। এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা মূলত শেখ হাসিনাকে কেন্দ্র করে যে অস্বস্তি, সেটির উপর একটি কূটনৈতিক প্রলেপ কিংবা আস্তরণ দেওয়ার চেষ্টা করেছে মাত্র। দর্শক, আমরা যদি এই সফরের অন্য দিকগুলোর দিকে তাকাই, তবে দেখব সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত থাকা বিষয়গুলোতে বেশ ইতিবাচক সুর কিন্তু শোনা গেছে। দেখুন, গত কয়েক মাস ধরে সাধারণ বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা পাওয়াটা অনেকটা আমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জয়শঙ্কর এবং খলিলুর রহমানের বৈঠকে অন্তত এই জায়গাটিতে একটি ঐক্যমত্য এসেছে যে চিকিৎসা এবং ব্যবসায়িক ভিসার প্রক্রিয়াটি অগ্রাধিকার ভিত্তিতে সহজ করা হবে। একজন অসুস্থ মানুষ যখন চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে মাসের পর মাস আটকে থাকেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু রাষ্ট্রের প্রতি তার যে ক্ষোভ তৈরি হয়, ভারত সেই ক্ষোভের জায়গাটা প্রশমিত করতে চাইছে। আর টুরিস্ট ভিসার বিষয়টি হয়তো ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে পুরোপুরি খুলবে না। কিন্তু বরফ যে গলতে শুরু করেছে, তার একটা পরিষ্কার ইঙ্গিত কিন্তু এই বৈঠকে পাওয়া গেল। তবে শেখ হাসিনার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে ভারতের নীরবতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসেছিল, তখন কিন্তু অনেকবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছিল। অথচ সেই সময়ে আমরা কি শুনেছিলাম বা কি দেখেছিলাম? সেই সময়ে আমরা শুনেছিলাম অথবা দেখেছিলাম ভারত এই বিষয়ে কোনো ধরনের উত্তরই দেয়নি, এবং সর্বশেষ তারা একটি প্রেস কনফারেন্সে জানিয়েছে যে শেখ হাসিনার দেশে ফেরা বা না ফেরা, কিংবা শেখ হাসিনা কোথায় থাকবেন বা কোথায় না থাকবেন, সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলের শেষ সময়কার ঘটনা। এখান থেকে কিন্তু একটি স্পষ্ট বার্তা আমাদের সামনে তখনও এসেছে, এবং সেই বার্তাটি আমি মনে করি এখনো বলবৎ আছে। অর্থাৎ শেখ হাসিনাকে ভারত সম্পূর্ণভাবে ফ্যাসিলিটিস দিচ্ছে, এবং শেখ হাসিনার বিষয়ে ভারত এখনো নমনীয় অবস্থানে আছে। শুধু শেখ হাসিনা নয়, ভারতে আওয়ামী লীগের জেলা, উপজেলা, এমনকি কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরাও কিন্তু অবস্থান করছেন। দেখুন, তাদের কিন্তু পাসপোর্ট থাকলেও তাদের ভিসা যেটি, সেই ভিসার মেয়াদ কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। তাহলে তাদেরকে কেন ভারত সরকার এখন পর্যন্ত সেখানে থাকতে দিচ্ছে? এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেটি হচ্ছে আওয়ামী লীগের সাথে ভারতের দীর্ঘদিনের মিত্রতা এবং রাজনৈতিক আশ্রয়। দেখুন, ভারত সরকার এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের, অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গদের কিন্তু ভারতে আশ্রয় দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই দক্ষিণ এশিয়ার মোড়ল হিসাবে ভারত কিন্তু ভূ-রাজনীতিতে তাদের আধিপত্য বিচারক হিসাবেই রাখতে চায়, এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা রাজনৈতিক আশ্রয়ের এই ট্রাম্প কার্ডটি সবথেকে বেশি ব্যবহার করে।
আরো একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হলো গঙ্গার পানি বন্টন চুক্তি। গঙ্গার জল গড়ানোর মতোই রাজনীতির জলও কিন্তু আপন গতিতে গড়ায়। চলতি বছরের ডিসেম্বরেই ওই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষির জন্য, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জন্য এই চুক্তিটি আমি মনে করি বাঁচা মরার লড়াই। এই চুক্তির নবায়নের বিষয়ে দুই পক্ষই যে প্রশাসনিকভাবে এগিয়ে যাওয়ার সম্মতি প্রকাশ করেছে, এটি নিঃসন্দেহে একটি অনেক বড় স্বস্তির খবর। শুধু পানিই নয়, এই মুহূর্তে সারা বিশ্ব যখন ইরান-ইসরায়েল যুদ্ধের ডামাডোলে কাঁপছে, আন্তর্জাতিক তেলের বাজার যখন চরম অস্থির, তখন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে বৈঠক করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার যে চেষ্টা, সেটিও কিন্তু প্রশংসনীয়। ভারতও ভবিষ্যতের দিনগুলোতে ডিজেল ও সার সরবরাহের আশ্বাস দিয়ে বুঝিয়ে দিয়েছে যে অর্থনীতি ও বাণিজ্যের চাকাটা তারা কোনোভাবে কিন্তু থামতে দিতে চায় না। কিন্তু সুপ্রিয় দর্শক, এই সব কিছুকে ছাপিয়ে যে প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসে, তা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভারতের দৃষ্টিভঙ্গি। দেখুন, অনেকেই মনে করেন ভারত বোধহয় আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু রাজনীতি যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তারা জানেন যে ভারত এই মুহূর্তে আগ বাড়িয়ে এমন কোনো মন্তব্য বা পদক্ষেপ নিতে চাইছে না, যাতে বাংলাদেশের ভেতরে নতুন করে কোনো ভারত বিরোধী উত্তাপ সৃষ্টি হয়। গত ১৫-১৬ বছরে দলের কিছু শীর্ষ নেতার সীমাহীন দুর্নীতি, অহংকার এবং ক্ষমতার অপব্যবহারের কারণে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা কতটা যে বঞ্চিত হয়েছেন এবং হতাশ হয়েছেন, সেটি সম্ভবত দিল্লির নীতি নির্ধারকদেরও নজর এড়িয়ে যায়নি। ভারত চায় না যে তাদের কোনো বক্তব্যের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করুক যে ভারত আবারও একটি নির্দিষ্ট দলের পক্ষ নিয়ে অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। বরং এখানে ভারত চাইছে আওয়ামী লীগ সম্পূর্ণ নিজেদের সাংগঠনিক শক্তিতে, নিজেদের অস্তিত্বের তাগিদে তৃণমূল থেকে ঘুরে দাঁড়াক। দলের ভেতরে যে দলাদলি বা নেতৃত্বের সংকট চলছে, সেটিটা তারা দূর করুক। একটি দল যখন খাদের কিনারায় এসে দাঁড়ায়, তখন তার আসল শক্তি হলো সেই অগণিত সাধারণ কর্মী, যারা কোনো পদ পদবীর আশায় নয়, বরং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেন। ভারত হয়তো অপেক্ষা করছে সেই দিনটির জন্য, যেদিন আওয়ামী লীগের এই তৃণমূলের কর্মীরা নিজেদের ভুলগুলো শুধরে আগাছা পরিষ্কার করে আবারও স্বমহিমায় রাজনীতির মাঠে আবির্ভূত হবে। সে কারণেই ভারত এই মুহূর্তে বিএনপি কিংবা বর্তমান সরকারের সাথেও একটি কাজের সম্পর্ক তৈরি করতে চাইছে। কিন্তু পুরনো বন্ধুর হাতটিও তারা কোনোভাবে এখন পর্যন্ত ছেড়ে দেয়নি। সুপ্রিয় দর্শক, পরিশেষে শুধু এটুকু বলতে চাই, ডক্টর খলিলুর রহমানের এই সফরটি ছিল মূলত একটি বরফ গলানোর মিশন। এখানে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে হয়তো কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু রাজনৈতিক মূল প্রশ্নের জায়গায় ভারত তার সেই পুরনো এবং পরীক্ষিত অবস্থানেই অটল রয়েছে। তারা সময় নিচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাউথ ব্লকের চিরচেনা সেই ধৈর্যের খেলাটি তারা বর্তমান সময়ে খেলছে। আগামী দিনে ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটি হয়তো সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, ভূ রাজনীতির এই দাবা খেলায় কোনো চালই শেষ চাল নয়। আজকের মতো এখানে শেষ করছি। এই পর্যবেক্ষণ সম্পর্কে কিংবা এই আলোচনা সম্পর্কে আপনাদের যেকোনো ধরনের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সেটা পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।